আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩। এই বিশদ বিশ্লেষণে আমরা আইনটার একেবারে ভেতরে যাব, দেখব এর মূল বিধানগুলো কি, এটা প্রয়োগ করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসতে পারে, আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা ঠিক কেমন হতে পারে। তো চলুন দেখে নিই আজকের আলোচনায় আমরা কোন কোন বিষয়গুলো ছুঁয়ে যাব। আমরা মোট ৫টা ধাপে এগোব। প্রথমে দেখব এই নতুন আইনটা আনার দরকার কেন পড়ল, মানে পুরনো সংকটগুলো কি ছিল। এরপর জানব নতুন আইনে কি কি অপরাধ আর তার শাস্তির কথা বলা আছে। তারপর দেখব অবৈধ দখল উচ্ছেদের প্রক্রিয়াটা কেমন, আইনের শক্তি আর দুর্বলতার দিকগুলো তুলে ধরব, আর সবশেষে কথা বলবো এর বাস্তব প্রয়োগ আর ভবিষ্যৎ নিয়ে। আচ্ছা, প্রথমেই প্রশ্ন আসে, এই নতুন আইনটার দরকার পড়ল কেন? দেখুন, ২০২৩ সালের আগ পর্যন্ত আমাদের দেশে জমিজমার বিরোধ মেটানো হতো বেশ কিছু পুরনো আইন দিয়ে। আর তার ফল কি হয়েছিল? জমি দখল, দলিল জালিয়াতি, আর সবচেয়ে বড় সমস্যা, দেওয়ানি আদালতে বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে মামলা ঝুলে থাকা। এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকেই একটা নতুন বিশেষ আইনের প্রয়োজনটা খুব জরুরি হয়ে পড়েছিল। আগের যে আইনি কাঠামোটা ছিল, সেখানে কিন্তু বেশ কিছু বড় দুর্বলতা ছিল। যেমন ধরুন ১৮৬০ সালের দণ্ডবিধি। সেখানে সাধারণ প্রতারণার কথা বলা থাকলেও জমি নিয়ে যে কত রকমের জালিয়াতি হয়, সেগুলোর জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা ছিল না। আবার ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ আইনটা মালিকানা নিয়ে কিছু সংস্কার করলেও অপরাধ দমনের মতো শক্তিশালী কোনো বিধান সেখানেও ছিল না। তবে সবচেয়ে বড় সংকটটা তৈরি করেছিল কিন্তু ১৯০৮ সালের তামাদি আইন। এই তামাদি আইনের একটা ধারা ছিল যেটাকে বলা হয় প্রতিকূল দখল, বা ইংরেজিতে অ্যাডভার্স পজেশন। ব্যাপারটা কি? সহজ করে বললে, কেউ যদি অন্যের জমিতে একটানা ১২ বছর ধরে বিনা বাধায় দখলে থাকত, আর জমির মূল মালিক এই ১২ বছরে তাকে উচ্ছেদ করতে না পারতেন, তাহলে আইনত জমির উপর তার অধিকারটাই চলে যেত। মানে দখলদার ব্যক্তিটি একসময় মালিকানার দাবিদার হয়ে যেত। ভাবা যায়, এই আইনটা আসলে ভূমিদস্যুদের জন্য একটা আইনি ঢাল হিসেবে কাজ করছিল, যা দিয়ে হাজার হাজার আসল মালিককে তাদের জমি থেকে বঞ্চিত করা হয়েছে। ঠিক এই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্যই কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ আনা হয়েছে। এই আইনের মূল ভিত্তিটাই হলো একটা সহজ নীতি, দলিল যার জমি তার। মানে এখন থেকে জমির মালিকানার সবচেয়ে বড় প্রমাণ হবে বৈধ দলিল। আর এই আইনের মাধ্যমে প্রথমবারের মতো জমি সংক্রান্ত নির্দিষ্ট কিছু কাজকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন। চলুন দেখি এই আইনে ঠিক কোন কোন কাজকে বড় অপরাধ হিসেবে ধরা হয়েছে। মূলত ৩টা প্রধান অপরাধকে এখানে টার্গেট করা হয়েছে। প্রথমটা হলো ভূমি প্রতারণা, যা বলা আছে ৪ নম্বর ধারায়। মানে কেউ জানে জমিটা তার না, তবুও সেটা বিক্রি বা চুক্তি করার চেষ্টা করল। এর শাস্তি কিন্তু সর্বোচ্চ ৭ বছরের জেল। ঠিক একইভাবে ৫ নম্বর ধারা অনুযায়ী জাল দলিল বানানো বা ব্যবহার করার শাস্তিও সর্বোচ্চ ৭ বছর। আর ৩ নম্বরটা হলো অবৈধ দখল, যা ৭ নম্বর ধারায় আছে। কারো জমি জোর করে দখল করে রাখা বা দখল ছাড়তে না চাইলে তার জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড আর জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। বোঝাই যাচ্ছে এই কঠোর শাস্তিগুলো দেওয়া হয়েছে ভূমিদস্যুতাকে থামানোর জন্য। তবে এই আইনটা শুধু অপরাধ আর শাস্তির মধ্যেই থেমে নেই। এর সবচেয়ে যুগান্তকারী দিক হল অবৈধ দখল থেকে জমি উদ্ধারের জন্য একটা নতুন, দ্রুত আর কার্যকর ব্যবস্থা তৈরি করা। চলুন এবার দেখা যাক ভুক্তভোগীরা এখন কিভাবে লম্বা আইনি লড়াই এড়িয়ে খুব সহজে প্রতিকার পেতে পারেন। আইনের ৮ নম্বর ধারায় খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা ৩ ধাপের প্রক্রিয়ার কথা বলা আছে। প্রথম ধাপ, ভুক্তভোগীকে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে একটা আবেদন করতে হবে। দ্বিতীয় ধাপ, ম্যাজিস্ট্রেট সেই অভিযোগের তদন্ত করবেন এবং ২ পক্ষেরই কথা শুনবেন, একটা শুনানি হবে। আর শেষ ধাপ, যদি অভিযোগ সত্যি প্রমাণ হয়, তাহলে ম্যাজিস্ট্রেট সাথে সাথে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে জমির আসল মালিককে দখল বুঝিয়ে দেওয়ার আদেশ দেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পুরো কাজটা হবে দেওয়ানি আদালতের বাইরে। তার মানে বছরের পর বছর আর অপেক্ষা করতে হবে না, প্রতিকার মিলবে খুব দ্রুত। এখন মনে হতে পারে এসব তো শুধু আইনি কথা, বাস্তবে কি এটা কাজ করে? হ্যাঁ, করে। এর একটা দারুণ উদাহরণ হল গাজীপুরের একটা ঘটনা। সেখানে শেখ শাহ জামাল নামে একজন ভুক্তভোগী
ঠিক এই নতুন আইনের সাহায্যে তার দখল হয়ে যাওয়া জমিটা ফিরে পেয়েছেন। আর এটা ছিল এই আইনের অধীনে প্রথম দিকের রায়গুলোর মধ্যে একটা। এখানে যে সংখ্যাটা আমাদের সবচেয়ে বেশি আশা যোগাচ্ছে সেটা হলো সময়। ভাবুন একবার, গাজীপুরের এই মামলায় ভুক্তভোগী তার জমির দখল ফিরে পেয়েছেন মাত্র ৯০ দিনের মধ্যে। মাত্র ৯০ দিন, যেখানে আগেরকার দেওয়ানি সিস্টেমে এই ধরনের একটা মামলা শেষ হতে কয়েক যুগও লেগে যেতে পারত। এই যে দ্রুত প্রতিকার, এটাই আসলে আইনটার আসল শক্তি। তো এটা স্পষ্ট যে আইনটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু আমরা জানি যে কোনো আইনের আসল পরীক্ষা হয় তার প্রয়োগের ক্ষেত্রে। তাই একটা নিরপেক্ষ মূল্যায়নের জন্য আমাদের এর শক্তির দিকগুলো যেমন দেখতে হবে, তেমনি সম্ভাব্য দুর্বলতাগুলোও খুঁজে বের করতে হবে। দেখুন, এই আইনের সবচেয়ে বড় শক্তি হল এখানে অপরাধগুলোর একটা পরিষ্কার সংজ্ঞা দেওয়া আছে আর দ্রুত প্রতিকারের একটা পথ দেখানো হয়েছে। কিন্তু এর কিছু দুর্বল দিকও আছে, যেগুলো কিন্তু চিন্তার বিষয়। যেমন একটা বড় চ্যালেঞ্জ হতে পারে দেওয়ানি আদালতের সাথে এখতিয়ার নিয়ে কিছুটা অস্পষ্টতা। মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়তো দ্রুত উচ্ছেদের আদেশ দিয়ে দিলেন, কিন্তু জমির মালিকানার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কিন্তু এখনও দেওয়ানি আদালতের হাতেই। এর ফলে দেখা যেতে পারে একই জমি নিয়ে দুই আদালতে সমান্তরাল মামলা চলছে, যা নতুন করে জটিলতা বাড়াবে। আরেকটা বড় ঝুঁকির জায়গা হলো দুর্নীতি। যেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, প্রভাবশালীরা চাইলেই এই প্রক্রিয়াকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তাই কঠোর নজরদারি না থাকলে এই দ্রুত প্রতিকারের সুবিধাই কিন্তু ক্ষমতার অপব্যবহারের একটা হাতিয়ার হয়ে যেতে পারে। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কাগজে কলমে এতটা শক্তিশালী একটা আইন, বাস্তবে এটা কতটা কার্যকর হবে? এর সাফল্য কিন্তু পুরোপুরি নির্ভর করছে দুটো জিনিসের ওপর। এক, এর সঠিক প্রয়োগ, আর দুই, কিছু গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া। এই সব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। প্রথমত, নির্বাহী বিভাগ আর বিচার বিভাগের মধ্যে খুব ভালো সমন্বয় দরকার, যাতে ক্ষমতার প্রয়োগ নিয়ে কোনো সমস্যা না হয়। দ্বিতীয়ত, যারা মাঠে কাজ করবেন সেই কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতেই হবে। তৃতীয়ত, এবং এটা খুবই জরুরি, একটা সমন্বিত ডিজিটাল ভূমির ডাটাবেস তৈরি করতে হবে। এটা করা গেলে জালিয়াতি এমনিতেই অনেক কমে আসবে। এর পাশাপাশি যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের জন্য আইনি সহায়তা নিশ্চিত করা আর দুর্নীতি বন্ধে কঠোর নজরদারি রাখাও সমানভাবে দরকারি। সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই আইন কি আসলেই ভূমিদস্যুতা পুরোপুরি নির্মূল করতে পারবে? দেখুন, আইনটার নিঃসন্দেহে একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার, তবে এটাকে কোনো জাদুর কাঠি ভাবলে ভুল হবে। এর আসল সাফল্য নির্ভর করবে এর চুলচেরা এবং নিরপেক্ষ বাস্তবায়নের ওপর, প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো কাটানোর ওপর, আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ওপর। জমি সংক্রান্ত আরও আইনি তথ্যের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।